হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। তোমরা আমাকে দারুণ দারুণ একটা গিফট দিয়েছো। টিউশন পয়েন্টের জন্মদিনে টিউশন উইথ আস্তিক চ্যানেলে তোমরা 1K করে দিয়েছো। তার জন্য তোমাদের এক রাশ ভালোবাসা এবং সবাইকে থ্যাংক ইউ। তোমাদের জন্য আমি কথা দিয়েছিলাম আজকে স্ট্যাটিস্টিকের ভিডিও আনবো। তো আজকে স্ট্যাটিস্টিকের ফুল বেসিক কনসেপ্ট, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের স্ট্যাটিস্টিকের 4টে পার্ট আছে, সেখানে প্রত্যেকটা পার্টের বেসিক ফুল কনসেপ্ট তোমাদের জন্য নিয়ে আসবো। আবার একবার তোমাদের থ্যাংক ইউ। সত্যি তোমরা যদি না থাকতে একটা এত সুন্দর একটা 1K ফ্যামিলি হতে পারতো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা টেস্টের আগে আমার চ্যানেলটাকে 2K করে দাও, তাহলে তোমাদের টেস্টের পর আরো বাম্পার কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে একরাশ ভালোবাসা। সত্যি কথা, টিউশন পয়েন্টের জন্মদিনে টিউশন পয়েন্টের জন্য তোমরা যে এই একটা এত সুন্দর গিফট টিউশন পয়েন্টকে দিলে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আর সময় নষ্ট করবো না, আজকে শুরু করবো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিকের আমরা ফুল বেসিক কনসেপ্ট। তো চলো শুরু করা যাক। তার আগে সবাইকে বলবো একটু খাতা বই নিয়ে বসো। বই আজকে লাগবে না, তোমরা শুধু খাতা নিয়ে বসো। ফুল বেসিক কনসেপ্ট আজকে ক্লিয়ার করানো হবে। চলো শুরু করা যাক। চলো প্রথমেই চলে আসবো রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান পড়তে গেলে রাশিবিজ্ঞানকে একটা দেশের সাথে তুলনা করো। রাশিবিজ্ঞানটাকে একটা দেশের সাথে তুলনা করেছো। এই দেশের 4টে দেশ, মানে এই দেশের মধ্যে 4টে রাজ্যকে নিয়ে আজকে আমরা কাজ করব। রাশিবিজ্ঞান যদি একটা দেশ হয়, সেই দেশের 4টে পার্ট নিয়ে আমরা কাজ করব। কোন কোন পার্ট ভালো করে শোনো। রাশিবিজ্ঞানের 4টে পার্ট আমাদের শিখতে হবে। এক হলো, প্রথম হচ্ছে গড়, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাভারেজ। তারপরে হচ্ছে মধ্যমা, গড় মধ্যমা, ঠিক আছে। তারপরে হচ্ছে ওজাইভ, ওজাইভ, ঠিক আছে, গড় মধ্যমা ওজাইভ। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে আমাদের সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান, ঠিক আছে। এই 4টে জিনিস নিয়ে আজকে আমরা পড়াশোনা শুরু করব। তাহলে রাশিবিজ্ঞান একটা দেশ, আর তার মধ্যে 4টে রাজ্য, গড় মধ্যমা ওজাইভ সংখ্যা গুরুমান। এই 4টে রাজ্যের মধ্যেও আমি তোমাদের বলি, তোমাদের যেটা করতে হবে, ওজাইভ, ওজাইভ যে রাজ্যটা আছে সেটাকে তোমরা বাদ দিয়ে দাও টেস্টের জন্য। টেস্টের আগে তোমাদের অনেকের অনেক ব্যাকলগ পড়ে আছে, সেগুলো ক্লিয়ার করতে হবে। তার জন্য প্লিজ রিকোয়েস্ট করছি একটাই কথা, তোমরা ওজাইভটাকে এখন বাদ দিয়ে দাও, ছেটে বাদ দিয়ে দাও। মাত্র 3টে পড়ো। কি কি করবে একবার বলে দিচ্ছি। গড়, মধ্যমা আর সংখ্যা গুরুমান, এই 3টে যদি করো, এই 3টে থেকেই তোমরা দেখবে যেটা হবে, 3টে অঙ্ক আসে তোমাদের, সাধারণত 3টে অঙ্ক আসে। তার মধ্যে তোমাদের করতে হয় 2টো অঙ্ক, 2টো অঙ্ক 4 করে থাকে 8 মার্কসের, ঠিক আছে। আমি বলবো 8 টাকা। তো এই 8 টাকা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা চোখ বন্ধ করে শুধু এই গড়, মধ্যমা আর সংখ্যা গুরুমান এই 3টে করো। দাদা ওজাইভ করতে চাইলেই করতে পারো, বাট আমি একটাই কথা বলবো, ওজাইভ থেকে একটা অঙ্ক আসবেই, বাট বাকি 2টো অঙ্ক এই 3টে গড় মধ্যমা সংখ্যা গুরুমান থেকে আসবে। তাহলে আমাদের দেশের 3টে রাজ্যকে খালি জানতে হবে, কাকে কাকে, গড় মধ্যমা সংখ্যা গুরুমান। এই 3টেকে যদি জানতে পেরে যাও, তাহলে তোমাদের ফুল স্ট্যাটিস্টিক থেকে পুরো নাম্বার তোমরা কমন পাবে, 100% গ্যারান্টি, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি আলাদা আলাদা করে একটা কি করব, ভিডিও আনবো। সেই ভিডিওটা হবে ধামাকাদার ভিডিও, আর সেই ভিডিওটা কি থাকছে সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে, টুইস্ট থাকছে। এখন আপাতত আমরা গড়, মধ্যমা আর সংখ্যা গুরুমানের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। তো সবার প্রথম যেটাকে আমি তুলবো সেটা হচ্ছে গড়ের বেসিক কনসেপ্ট। গড় মানে অ্যাভারেজ। তো ছোটবেলায় তোমরা অনেকেই গড় শিখেছো, অনেকে শেখনি। তো বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক গড়। তাহলে আমরা কি করব বলেছিলাম, গড়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে। এবার গড় শিখবো। আমরা ছোটবেলায় অনেকে গড় শিখেছি, অনেকে শিখিনি, ঠিক আছে। তো চাপ নেই, অভি স্যার, আস্তিক স্যার আছে যখন, কোনো চাপ নেই, ঠিক আছে। গড় কি হয়, গড় জিনিসটা কি ভালো করে বুঝবে। আমরা ধরো 5 জন বন্ধু রয়েছে, আমাদের 5 জন বন্ধু রয়েছে। কারোর বয়স হচ্ছে 20, কারোর বয়স হচ্ছে 25, কারোর বয়স হচ্ছে 30, কারোর বয়স হচ্ছে 40, কারোর বয়স হচ্ছে 50। তাহলে কতজনের বয়স লিখলাম? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 5 জনের বয়স লিখেছি। তো 5 জনের বয়স লিখেছি। তোমরা একটা কাজ করো, 5 জনের বয়সকে যোগ করো, ডিভাইড বাই কতজনের বয়স লিখেছি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 5 দিয়ে ডিভাইড করো। এটা হচ্ছে সিম্পল গড়ের ফান্ডা। যত জনের গড় বার করতে বলবে, প্রত্যেকটাকে যোগ করে বাই তত, বাই তত। ধরো আমার কাছে 20 টাকা, আমার বন্ধুর কাছে 20 টাকা,
আর একটা বন্ধুর কাছে 30 টাকা আছে, আর একটা বন্ধুর কাছে 40 টাকা আছে, আর একটা বন্ধুর কাছে 50 টাকা আছে। আমাদের বলছে তোদের কাছে গড়ে কত টাকা আছে। তোমরা একটা কাজ করো, সিম্পল সবার টাকাটাকে অ্যাড করো, আর কতজন বন্ধু আছে, 5 জন বন্ধু, বাই 5 করে দাও, ব্যাস খেলা খতম। খেলা কি হয়ে গেছে, খতম হয়ে গেছে। এবার চলো করি, তাহলে দেখো হিসাব করছি, 5 আর 4 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 2 14, 14 আর 2 16, তাহলে 16 আর শূন্য বসে যাবে 160/5, তাহলে 5 দিয়ে 5 3 15, 5 2 10, তাহলে 32। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ বা গড়। তাহলে এটা ছিল ছোটবেলার একদম বেসিক ফান্ডা বা বেসিক কনসেপ্ট। তাহলে অ্যাভারেজের কনসেপ্ট ক্লিয়ার। যতজনের অ্যাভারেজ বার করতে বলবে ততগুলো সংখ্যাকে যোগ করবো, বাই যতজনেরটা বলবে ততটা করবো। বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা গড় সম্পর্কে জেনেছি। এবার গড়টা হচ্ছে একজন লোকের নাম। তো একটা লোকের অনেক নাম হতে পারে, কিন্তু ডাক নাম হচ্ছে গড়। গড়ের একটু ভালো নাম, মানে যেটা মানে আধার কার্ডে ভোটার কার্ডে যে নামটা রয়েছে সেটা কি রয়েছে, গড়ের আধার কার্ডে ভোটার কার্ডে যে নামটা রয়েছে সেটা হচ্ছে যৌগিক গড়। গড়ের আধার কার্ড ভোটার কার্ডে কি নাম রয়েছে, যৌগিক গড়। মানে আমরা ক্লাস 10-এ গড়কে কি নামে চিনবো, যৌগিক গড়। কি নামে চিনবো, যৌগিক গড়। মানে তোমাকে যদি বলে যৌগিক গড় বা গড়, দুটোই একই জিনিস। গড়েরই ভালো নাম হচ্ছে যৌগিক গড়। ঠিক আছে, এবার যৌগিক গড় বিয়ে করেছে। যৌগিক গড় বিয়ে করে তার 3টে সন্তানের জন্ম দিয়েছে। কটা সন্তান, 3টে সন্তানের জন্ম দিয়েছে। তাহলে 3টে সন্তানের নামগুলো একবার লিখে নি। 3টে সন্তানের নামগুলো একবার লিখবো তোমাদের সামনে, খুব ভালো করে দেখো। 1 সেকেন্ড। তাহলে 3 জন সন্তানের কি কি নাম? প্রথম সন্তানের নাম হচ্ছে প্রত্যক্ষ গড়। প্রথম সন্তানের নাম হচ্ছে প্রত্যক্ষ গড়। গড়টা হচ্ছে তাদের টাইটেল। ঠিক আছে, যৌগিক গড় যেমন নাম, যৌগিক গড় যেমন নাম, তেমন কি হচ্ছে প্রত্যক্ষ গড়। তার যৌগিক গড়ের প্রথম সন্তানের নাম প্রত্যক্ষ গড়। দ্বিতীয় সন্তানের নাম কি, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড়। ঠিক আছে, এর আরেকটা নাম আছে বিচ্যুতি গড় পদ্ধতি। মানে কল্পিত গড় পদ্ধতির আরেকটা নাম রয়েছে বিচ্যুতি গড় পদ্ধতি। আরেকটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ক্রমবিচ্যুতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে কি বললাম, তাহলে এদের 3টে সন্তান রয়েছে। যৌগিক গড়ের কটা সন্তান রয়েছে, 3টে সন্তান। একটা হচ্ছে প্রত্যক্ষ গড়, একটা কল্পিত গড়, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি। এই 3টে গড়। এবার এই 3টে গড়ের 3টে ফর্মুলা শেখাবো, খেলা খতম হয়ে যাবে। তোমাকে যেটা বলবে সেটাই ঝড়ের গতিতে উড়িয়ে দেবে, ঝড়ের গতিতে ওড়াবে। দেখে নাও কিভাবে করবে। প্রত্যক্ষ গড় পদ্ধতির ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই এফ আই ডিভাইড বাই সামেশন এফ আই। ঠিক আছে, এটা হলো প্রত্যক্ষ গড় পদ্ধতির ফর্মুলা। এবার তোমাদের প্রশ্ন আসছে, দাদা এইগুলো যে অনেক কটা ইনফরমেশন দিলে কোনটা কি কাজ? এক্স বারটা মানে ধরে নাও গড়। এবার কি গড় সেটা তোমরা বুঝবে কি করে, এই ফর্মুলা দেখে। আচ্ছা, এখানে এফ আই মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। ঠিক আছে, আর তোমরা একটা নতুন চিহ্ন দেখলে, এই চিহ্ন। ঠিক আছে, নতুন একটা চিহ্ন তোমরা দেখলে, যে চিহ্নটা হচ্ছে এটা, যাকে বলা হয় সামেশন। সামেশন বা আর একটা নামে ডাকা হয় ক্যাপিটাল সিগমা। ক্যাপিটাল সিগমা বলে না, সিগমা বস। তাহলে ক্যাপিটাল সিগমা আর সামেশন, এটার মানে একটা কথা বলবো, সিম্পল ভাবে বুঝবে, একদম বাচ্চাদের মতো বোঝাবো। যখনই এই সাইনটা দেখতে পাবে, এটার মানে হচ্ছে সাম বা যোগ। সাম বা যোগ। ঠিক আছে, তাহলে কি বোঝাতে পারলাম, ক্যাপিটাল সিগমা বা সামেশন চিহ্নটার মানে হচ্ছে যোগ করা। যোগ করা বুঝতে পারলাম। তাহলে আমাদের প্রথম যেটা হলো এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই, মানে এফ আই বা পরিসংখ্যাগুলোর যোগফল, আর এটা হবে এক্স আই আর এফ আই এর গুণফলের যোগফল। এক্স আই আর এফ আই এর গুণফলের যোগফল। ঠিক আছে, এবার চলে আসবো আমরা কি, কল্পিত গড় পদ্ধতি। চলো কল্পিত গড় পদ্ধতিতে আসি। কল্পিত গড় পদ্ধতিতে যেটা আছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডিআই এফ আই বাই সামেশন এফ আই। দেখো পরবর্তী যে ছেলে ছিল, যৌগিক গড়ের পরবর্তী ছেলে, কল্পিত গড় পদ্ধতির খালি একটা জিনিস চেঞ্জ এসছে, একটা না দুটো জিনিস চেঞ্জ এসছে, এ এসছে আর ডিআই এসছে। ঠিক আছে, তো এগুলো খায় না মাথায় দেয়, যখন পুরো বেসিক কনসেপ্ট থেকে যখন অ্যাডভান্স লেভেল শেখাবো তখন শিখিয়ে দেবো। বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে ছেলে হচ্ছে ক্রমবিচ্যুতি। ক্রমবিচ্যুতির ফর্মুলা হচ্ছে এক্স বার। সব জায়গায় দেখো এক্স বার লিখেছি, মানে গড়। সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি গড়ের সন্তান। একেও গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবার নাম কি, একেও গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবার নাম কি, একে গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবার নাম কি, বলবে আমরা গড়ের সন্তান বা যৌগিক গড়ের সন্তান। ঠিক আছে, তাহলে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ইউ আই বাই এফ আই বাই সামেশন এফ আই ইন্টু এইচ। এই হয়ে গেল
ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে যৌগিক গড়ের তিনটে সন্তান, প্রত্যক্ষ গড়, কল্পিত গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতি, এই তিনটে গড় হয়। তার মধ্যে প্রত্যক্ষ গড়ের ফর্মুলা হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন xi fi বাই সামেশন fi, কল্পিত গড়ে হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন di fi বাই fi, আর ক্রমবিচ্যুতি x বার ইকুয়াল টু a প্লাস সামেশন ui fi বাই সামেশন fi ইনটু h। এবার এগুলো খায় না মাথায় দেয় সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। কি করে দেবো? পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। কোনটা xi, কোনটা fi, কোনটা fi ধরবো, সবকিছু তোমাদের শিখিয়ে দেবো। কোনটা a, কোনটা d, কোনটা u, সব তোমাদের বুঝিয়ে দেবো। খালি তোমাদের একটা জিনিস আর একটুখানি বলবো, গড়ের একটুখানি স্টার দিয়ে এই জায়গাটা লিখে রাখো। দেখো ভালো করে শুনে রাখো কিভাবে কি বেরোয়, খুব মন দিয়ে শুনে রাখবে। এর যে মান, এর মান বার করার যে প্রসেস, এটা কিন্তু খুব ভালো করে শুনবে, ঠিক আছে? আচ্ছা, এ কিভাবে বেরোবে সেটা তোমাদের এখন বুঝতে পারবে না, এর মান আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? সময় মতো আমি এটা এর মানটা বুঝিয়ে দেবো, এটা থাকুক, এটা আমি পরে বোঝাবো। তোমাদের যেটা করতে হবে, ডি এর মানটা কিভাবে বেরোবে? ডি এর মানটা বেরোবে এক্স মাইনাস এ করে। কি করে বেরোবে? এক্স মাইনাস এ করে, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস এ করলে ডি বেরোবে। মাথায় রাখবে ডি কিভাবে বেরোচ্ছে, এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ, এটা করলে তোমাদের কি বেরোবে? তোমাদের যেটা বেরোবে সেটা ডি এর মানটা বেরোবে। আর ইউ এর মানটা কিভাবে বেরোবে? ইউ এর মানটা বেরোবে ডি বাই এইচ করলে। ডি বাই এইচ করলে আমরা কি পাবো? ইউআই এর মানটা পাবো। কিসের মান পাবো? ইউআই এর মানটা। তাহলে আরেকবার বলে দিচ্ছি, ডিআই এর মান পাবো, ডিআই এর মান পাবো, ডিআই এর মান পাবো এক্স আই মাইনাস এ বিয়োগ, মানে এক্স আই থেকে এ বিয়োগ করলে, আর ইউআই পাবো ডি বাই এইচ করলে। আর এ কোথা দিয়ে পাবো সেটা আমরা অঙ্ক করলে বুঝে যাবে। ব্যাস, গড়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। খালি এই টিউশনি ক্লিয়ার রাখো, তোমাদের কিছু জানতে হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এই তিনটের বাইরে যদি নেক্সট ডে আমি যখন গড় করাবো, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি বুঝে নেবো, ঠিক আছে? তাহলে কি বললাম? প্রত্যক্ষ গড়, কল্পিত, ক্রমবিচ্যুতি, তিনটে পদ্ধতি। প্রত্যক্ষ গড়ের ফর্মুলা এটা, কল্পিত গড়ের পদ্ধতি ফর্মুলা এটা, আর ক্রমবিচ্যুতির ফর্মুলা এটা। আর এই তিনটে ইনফরমেশন এ জানতে হবে, ডিআই বার করার ফর্মুলা xi মাইনাস এ, আর ইউআই বার করার ফর্মুলা ডি বাই এইচ। ব্যাস, গড় কমপ্লিট। গড়ের বেসিক কনসেপ্ট কমপ্লিট। আর বেসিক কনসেপ্ট কিভাবে বোঝালাম? ছোটবেলায় আমরা গড় কিভাবে করতাম সেটা শেখালাম, যে যতজনেরটা বলবে ততজন বাই সেই সংখ্যা করলে আমরা কি পেয়ে যাবো? গড় বা অ্যাভারেজ পেয়ে যাবো। বললাম তোমরা একটা কাজ করতে পারো, এই যে বর্ডারটা করে দিচ্ছি খুব ভালো করে দেখো, এই বর্ডারটা শুধু শেখার জন্য করালাম, আর বাকি এইটুকুখানি পার্টটা প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে নাও, কালকে যখন গড়ের ভিডিও নিয়ে আসবো যেন সবার খাতায় আগুন জ্বলে, আমি সেটা দেখতে চাই, ঠিক আছে? তাহলে আমাদের গড় মামাকে বলবো, গড় মামা টাটা বাই বাই। গড় মামাকে কি বলবো? গড় মামা টাটা বাই বাই, ঠিক আছে? টাটা বাই বাই, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? গড় মামাকে টাটা বাই বাই করে দিয়েছি, ঠিক আছে? এবার আমাদের কি করব? এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব, গড়ের নেক্সট পার্ট, গড়ের নেক্সট মানে গড়ের বলছি তোমার আমাদের রাশি বিজ্ঞানের নেক্সট স্টেপ বা নেক্সট রাজ্য জানবো কোনটা? মধ্যমাকে জানবো। তো এই অবধি তোমাদের সব ক্লিয়ার? আরেকবার রিপিট করে দিচ্ছি, গড় যা, যৌগিক গড় তা। অঙ্কে যদি তোমাকে বলে দেয় যে গড় বার করো, তাহলে তুমি যে কোনো একটা পদ্ধতির মধ্যে দিয়ে বার করবে, অঙ্ক খেলা খতম, অঙ্ক খেলা খতম, ঠিক আছে? আর যৌগিক গড় বললেও সেম, গড় যা, যৌগিক গড় তা। আচ্ছা, যৌগিক গড়ের তিনটে ছেলে, প্রত্যক্ষ, কল্পিত, ক্রমবিচ্যুতি। অঙ্কে তোমাকে তিনটে জিনিস দিতে পারে। এক, গড় বার করো, তুমি যে কোনো একটাকে ধরে বার করে নিতে পারো। প্রত্যক্ষ গড় বার করলেও হবে, কল্পিত বার করলেও হবে, ক্রমবিচ্যুতি করলেও হবে। আর একটা কি দিতে পারে? যৌগিক গড় বার করো, তাহলে সেম তুমি এটা 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 যে কোনো একটা বার করলে হয়ে যাবে। আর একটা কনসেপ্ট দিতে পারে, যে কোনো স্পেসিফিক বলে দিতে পারে, প্রত্যক্ষ গড় বার করো, কি কল্পিত বার করো, বা ক্রমবিচ্যুতি বার করো, ঠিক আছে? আমি তোমাদের আজকে কথা দিলাম, এই ভিডিওটা যারা দেখছো, একটা অঙ্ক করাবো, মাত্র একটা অঙ্ক করাবো, দিয়ে পুরো গড় শেষ করে দেবো। ওয়ান ম্যাথ ওয়ান চ্যাপ্টার সিরিজ নিয়ে আসছি, আগুন ঝড় উঠবে। তোমরা ভালোবাসা দিয়েছো, আমি কেন দেবো না? চলো, এবার আমাদের গড় কমপ্লিট। এবার আমরা যেটার উপর ফোকাস দেবো সেটা হচ্ছে মধ্যমা। চলো, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি? মধ্যমা, ঠিক আছে? এই মধ্যমা কনসেপ্টটা এবার তোমাদের ক্লিয়ার করতে হবে। মধ্যমা মানে কি বলতো? ধরো তোমরা পাঁচজন একসাথে বসে আছো, ধরো ট্রেনে যাচ্ছে, একজন পুরো পাঁচজন পাশাপাশি বসে আছো, ঠিক আছে? ধরো প্রথমে বসে আছে, ধরো এখানে একটু দেখি, তোমাদের একটুখানি দেখাই। ধরো এ বসে আছে, বি বসে আছে, সি বসে আছে, ডি বসে আছে, ই বসে আছে। মধ্যমা কিচ্ছু না বাবু, ঠিক মিডিলে যে বসে আছে, মিডিলে যে বসে আছে সেই মধ্যমা, মিডিলে যে বসে আছে সেই মধ্যমা। বলতে পারলাম? এই হলো মধ্যমার কনসেপ্ট। এবার আমি মধ্যমার বেসিক একটা ভালো কনসেপ্ট, যেটা দিয়ে তোমরা অঙ্ক বুঝতে পারবে, সেরকম একটা কনসেপ্ট বোঝাচ্ছি। ধরো এরকম টাইপের রয়েছে, ধরো 2, 4, 3, 5, 7 এরকম টাইপের রয়েছে। তাহলে খুব মন দিয়ে শোনো,
তাহলে দেখো এই যে যেরকম ভাবে দিয়েছে, তোমাকে সবার প্রথম যেটা করতে হবে, এই ধরো তোমাকে ইনফরমেশন দিয়েছে, দিয়ে বলছে মধ্যমা নির্ণয় করো, তোমাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখতে হবে? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে তোমাকে যেটা করতে হবে কি, এগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। কিরকম লিখতে হবে? 2 2 3 4 5 7 সাজিয়ে নিয়েছো। এবার লেখো n। n মানে হচ্ছে কি বলতো? মোট পদ সংখ্যা। মোট পদ সংখ্যা টোটাল কতগুলো পদ আছে দেখে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই তো? 6টা পদ আছে। তাহলে n কি হয়ে গেল? 6টা পদ আছে, মানে এটা হয়ে গেল যুগ্ম। এটা কি হয়ে গেল? যুগ্ম। যুগ্ম মানে জোড়া। এই একটা কনসেপ্ট, ঠিক আছে। এরপর আরেকটা করাচ্ছি, এই সাইডে করাচ্ছি। ধরো এখানে আরেকটা ইনফরমেশন দিয়েছে, ধরো দিয়েছে 1, 2, 2, 4, 7, 6, 5, 5, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা দিয়েছে। তাহলে এই ইনফরমেশন দুটো জিনিস শেখাবে, একটা যুগ্মর ক্ষেত্রে, একটা অযুগ্মর ক্ষেত্রে। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালাম, n = 6 মানে যুগ্ম। আর এখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। সবার প্রথম কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাও। কি করব? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে সবার প্রথম কি করব? প্রথম ছোট থেকে বড় সাজাবো। 1 2 2 4 5 5 6 প্রত্যেকটা সংখ্যায় লিখতে হবে, ঠিক আছে। হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে n কত হলো? n হলো পদ সংখ্যা হচ্ছে 7, মানে অযুগ্ম। তাহলে যুগ্ম আর অযুগ্ম এরকম টাইপের অঙ্ক ধরো দিয়ে বললো এর মধ্যমা নির্ণয় করো, মানে অনেকগুলো সংখ্যা দিয়ে তোমাকে মধ্যমা বার করতে দিল, তখন তোমাকে দেখতে হবে যে সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম। সবার প্রথম ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, দিয়ে যুগ্ম লিখবো। সেম ভাবে যেটা অযুগ্ম সেটা অযুগ্ম মতো লিখলাম। এবার ফর্মুলায় যাচ্ছি। ফর্মুলা শোনো, এটার ফর্মুলা হচ্ছে, মধ্যমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, ঠিক আছে, ভালো করে শুনবে, n + 1/2, n + 1/2। আচ্ছা, এটা হচ্ছে তোমার যুগ্মর ক্ষেত্রে না, অযুগ্মর ক্ষেত্রে। অযুগ্মর ক্ষেত্রেটা আগে করাচ্ছি, ভালো করে শুনবে। আগে অযুগ্মটা করাচ্ছি। কি লিখবো? মধ্যমা, মধ্যমা = n + 1/2। আচ্ছা, n মানে কত? 7। তাহলে 7 + 1/2 মানে 8/2 মানে 4। আর এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, এই ফর্মুলাটার পাশে, এই ফর্মুলাটা এরকম হবে, আমি এখানটা লিখে দিচ্ছি, এদিকে তাকাও। অযুগ্ম, অযুগ্মর ফর্মুলা হবে, অযুগ্মর ফর্মুলা হবে n + 1/2। পাশে অনেকেই এইটা ভুল করে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, তম পদ। এই কথাটা রাখতে হবে, তম পদ। তাহলে কি লিখলাম? n + 1/2 তম পদ, মানে কত হলো? 2 দিয়ে আটকে কাটলে 4। তাহলে অ্যান্সার এলো 4 তম পদ। 4 তম পদ, মানে 4 তম পদ। তাহলে 4 তম পদ কোনটা? গোনো, 1 2 3 4। তাহলে 4 হলো 4 তম পদ। তাহলে এখানে মধ্যমা কোনটা হবে? মধ্যমা হবে 4, মধ্যমা হবে 4। তাহলে মাথায় রাখতে হবে ফর্মুলা কি বললাম? n + 1/2 তম পদ, ঠিক আছে। তাহলে যততম পদ হবে সেই তম পদটা হবে। যদি এটা 4 তম পদটা ধরো 6 হতো, অ্যাজ এক্সাম্পল 4 তম পদটা 6 হতো, তাহলে এবার চলে আসবো যুগ্ম। যুগ্মর ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভালো করে বলছি শুনে নাও। কিরকম করবে দেখো, লিখবো হাফ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেওয়ার পর লিখবো n + 1 তম, n/2 তম পদ। ভালো করে শোনো, ফর্মুলাটা আরেকবার বলছি, হাফ সেকেন্ড ব্র্যাকেট n/2 তম পদ, 2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ভালো করে শোনো, এইখানে কিন্তু অনেক, ঠিক আছে, আমি ভুলগুলো একবার বলে দিচ্ছি কোথায় কোথায় ভুলটা করে। প্রথম করে n + 1/2, না, ফর্মুলা হচ্ছে n/2 + 1, আর হচ্ছে কি n/2 তম পদ। হয়ে গেল। তাহলে এবার কি করব? হাফ লিখবো, ঠিক আছে। n/2, n কত? 6 ছিল, 6/2, ঠিক আছে। এখানে কিন্তু তম পদ কথাটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে n মানে কত? 6/2 + 1, এখানে তম পদ যেমন আছে তেমন লিখতে হবে। বলো, বোঝাতে পারলাম কিনা? বোঝাতে পেরেছি আশা করি। এবার যেটা করবে, হাফ লিখবে, 2 দিয়ে 6 কে কাটবে 3 হবে, তাহলে 3 তম পদ। কি লিখবে? 3 তম পদ প্লাস 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 আর প্লাস 1 4, 4 তম পদ। এই তম পদ কথাটা কিন্তু প্রচুর ছেলেপুলে লেখে না, বা সেখানেই ভুলটা হয়ে যায়। এবার দেখো আসল ফান্ডা, হাফ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, 3 তম পদ খোঁজো, 1 2 3, এই যে 3 তম পদ, এখানে 3 প্লাস 4 তম পদ কি আছে? 1 2 3 4, 4 তম পদ 4 আছে। তাহলে দুটোকে যোগ করি, তাহলে হাফ আছে, হাফ ইন্টু 3 + 4 7, তাহলে 7/2 মানে হচ্ছে 3.5, মানে 3.5 হচ্ছে এটার মধ্যমা, এটার মধ্যমা। তাহলে বোঝাতে পারলাম?
তাহলে কি কি বোঝালাম? যুগ্ম আর অযুগ্ম। তাহলে যুগ্মর ফর্মুলাটা একবার দেখে নাও ভালো করে। আমি এখানে চৌক বক্স করে দিচ্ছি, দেখে নাও কি হলো। যুগ্মর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। বুঝতে পারলাম? এটা দিয়ে আমরা যুগ্মর গুলো বার করব আর এটা দিয়ে অযুগ্মর গুলো বার করব। কোনটা ক্ষেত্রে? যখন অনেকগুলো সংখ্যা দিয়ে তোমাকে বলবে মধ্যমা নির্ণয় করো। ক্লিয়ার হয়েছে? আরো একটা উপায় মধ্যমা নির্ণয় করতে বলবে, তো সেটার জন্য আমরা এটা আগে স্ক্রিনশট নিয়ে নাও, এটা দেখে নাও। নেক্সট তোমাদের বই যে এই পার্টটা ছাড়াও আরেকটা উপায় মধ্যমা বার করা যায়, সেটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বলছি। চলো আগে এইটুকুখানি স্ক্রিনশট নিয়ে নাও। তো মধ্যমা নির্ণয়ের যে জিনিসগুলো আগে প্রথমেই বলেছিলাম, যে অনেকগুলো সংখ্যা দিয়ে যদি তোমাকে তার মধ্যে মধ্যমা নির্ণয় করতে হয়, তার জন্য যুগ্ম আর অযুগ্ম দুটো আলাদা ফর্মুলা। কিন্তু মেন যেটা পরীক্ষা সব থেকে বেশি বার আসে এবং তোমাদেরও পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে মধ্যমার এই ফর্মুলা দিয়ে অঙ্কটা। এই ফর্মুলা দিয়ে অঙ্ক তোমাদের শিখতে হবে। তাই বারবার বলবো এই ফর্মুলাটা খুব ভালো করে নোট করে নাও, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা, এটা ট্রিপল স্টার দিয়েছি, এটাই তোমাদের শিখতে লাগবে। যেদিন তোমাদের মধ্যমা শেখাবো সেদিন মধ্যমার পুরো পার্টের মধ্যে এটা বেসিক ধরে ধরে অ্যাডভান্স কোনটা কি সেটা অঙ্ক করালেই তোমরা বুঝতে পারবে। তোমাদের মোটামুটি মধ্যমা যে কনসেপ্টটা সেটা মাথায় এসছে, যে অনেকগুলো সংখ্যা থাকলো ঠিক মাঝেরটা সেটাই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মধ্যমা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো একটা কমেন্ট দেখি যে কে কতটা ভালো করে শিখেছো। চলো লিখি রাজা, ঠিক আছে? রাজা আর হচ্ছে তোমার শ্যাম, ঠিক আছে? রাজা আর শ্যাম, আর মাঝে রয়েছে রিয়া। তা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে রাজা, রিয়া আর শ্যাম এই তিনজনের মধ্যে মধ্যমাটাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও রাজা, রিয়া আর শ্যামের মধ্যে মধ্যমাটাকে। বুঝতে পারলাম? তো মধ্যমার যেটা কনসেপ্ট, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এবার L কি, CF কি, F কি, H কি, এগুলো নিয়ে আমরা পুরো ডিটেলস যখন তোমাদের চ্যাপ্টারটা করাবো তখন বুঝতে পারবে। বুঝতে পারলাম? আজকে ফুল বেসিক কনসেপ্ট ছিল, তাই বেসিক কনসেপ্টটা তোমরা শিখে নাও। তাহলে মধ্যমার কনসেপ্টটা ক্লিয়ার হলো। ধরো যদি আমি আরেকবার একটুখানি তোমাদের রিপিট করে দিই, ধরো এরকম রয়েছে 100, 200, 300, 400 আর 500। তাহলে এইখানে মাঝে রয়েছে 300, এই 300টাই হচ্ছে মধ্যমা। বলো কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা শিখবো ওজাইভ। ওজাইভ তো দাদা তুমি শেখাবে না বলেছিলে, একদম ওজাইভ এখন শিখতে লাগবে না। আমি জানি তোমাদের ওজাইভ লাগবে না, তোমাদের এবার যেটা শেখাবো সেটা হলো সংখ্যা গুরুমান। তো তার আগে অবশ্যই খাতায় কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই নোট করে নাও। বারবার বলছি ফর্মুলাগুলো তোমাদের বুঝিয়ে অঙ্ক আমি তোমাদের জন্য ওয়ান শট ভিডিও আনবো, ঠিক আছে? চলো এটা স্ক্রিনশট নাও। চলে আসবো সংখ্যাগুরু মান নির্ণয় করতে। তো সংখ্যাগুরু মানটা কি? সংখ্যাগুরু মান হচ্ছে খুব ইজি ব্যাপার। মানে ধরো তোমাদের একটা উদাহরণ তোমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য আমি কয়েকটা নাম লিখবো, ভালো করে শোনো, খুব ভালো করে দেখবে। ধরো আস্তিক, অভি, ঠিক আছে? আস্তিক, অভি, তারপরে হচ্ছে তোমার কি বলে দীপ, ঠিক আছে? আস্তিক, অভি, দীপ, বিকি, ঠিক আছে? আর হচ্ছে তোমার সুপ্রিয়, ঠিক আছে? সুপ্রিয়। এই 5 জনের নাম লিখলাম, ঠিক আছে? তাহলে এই 5 জনের মধ্যে কে সংখ্যাগুরু সেটা জানতে হবে। তার জন্য এরা কে সংখ্যাগুরু, তার জন্য এদের একটা হিন্ট দিয়ে দিয়েছে যে আস্তিকের 1টা গার্লফ্রেন্ড, অভি 2টো গার্লফ্রেন্ড, দীপের 3টে গার্লফ্রেন্ড, বিকির 4টে গার্লফ্রেন্ড, সুপ্রিয়র 5টা গার্লফ্রেন্ড। তাহলে যার সব থেকে বেশি গার্লফ্রেন্ড থাকবে সে হচ্ছে সংখ্যাগুরু। মানে যার দাপট বেশি সেই সংখ্যাগুরু। সংখ্যাদের মধ্যে যে গুরু, মানে সব থেকে বেশি সংখ্যক গার্লফ্রেন্ড কার রয়েছে? সুপ্রিয়। তাহলে সুপ্রিয় হচ্ছে সংখ্যাগুরু মান, ঠিক আছে? আর একটা উদাহরণ দেবো, চলো আর একটা উদাহরণ দিই, একটু মুছে দিই। একটা উদাহরণ দিই, ধরো এরকম রয়েছে 1 2 2 3 3 3 4 4 4 4 4 5 6 6 7 7 7। এবার তোমরা একটু ভালো করে দেখো সব থেকে বেশিবার কোন সংখ্যাটা রয়েছে। আমি ভালোভাবে দেখতে পাচ্ছি 4 সংখ্যাটা। এখানে দেখো সব থেকে বেশিবার কে রয়েছে? 4 রয়েছে। তাহলে 4 হচ্ছে এখানে সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান কনসেপ্টটা ক্লিয়ার হলো? সংখ্যাগুরু মান বলতে যে সংখ্যাটা সব থেকে বেশিবার আসবে সেই সংখ্যাটাকে আমরা বলবো সংখ্যাগুরু মান। তাহলে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 4। বুঝতে পারলাম?
তাহলে এই অবধি কনসেপ্ট ক্লিয়ার। এখানে কোনো হেডেক নেওয়ার দরকার নেই। এতগুলো সংখ্যা দিয়ে, ধরো অনেকগুলো সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো তোমাকে সংখ্যা গুরু মান বার করো, তাহলে তোমাদের যেটা করতে হবে সব থেকে বেশি বার যেটা থাকবে সেটাকে বসিয়ে দেবো। আচ্ছা, অনেকবার আমি দেখেছি, দেখা গেল এখানে 5টা 4 রয়েছে, 5টা 7 রয়েছে, দেখা গেল এরকম 5টা 7 রয়েছে, 5টা 4 রয়েছে। দাদা তাহলে এদের মধ্যে কাদের সংখ্যা গুরু মান ধরবো? দুটোকেই আমরা সংখ্যা গুরু মান ধরবো, দুটোকেই আমরা কি করব? সংখ্যা গুরু মান ধরবো। তাহলে অনেকগুলো সংখ্যা দিয়ে যদি তোমাকে সংখ্যা গুরু মান বার করতে দেয়, তাহলে তুমি যেটা সব থেকে বেশি বার থাকবে সেটা হচ্ছে সংখ্যা গুরু মান। এবার এই সংখ্যা গুরু মানের যে ফর্মুলাটা দিয়ে আমাদের সবকটা অঙ্ক হবে, বা যে ফর্মুলাটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে, ফর্মুলাটা খাতায় অবশ্যই নোট করবে। L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। বারবার বলে দিচ্ছি, L প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেখানেই লেখো F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। খুব ভালো করে দেখো, প্রথমে F1 তারপরে F0 তারপরে F2, এই জিনিসটা কিন্তু খুব খেয়াল রাখবে। ঠিক আছে, আর উপরে F1 মাইনাস F0 ইন্টু H। এই হলো সংখ্যা গুরু মানের মেন ফর্মুলা। তাহলে আজকে আমরা শিখলাম গড়, শিখলাম মধ্যমা, শিখলাম সংখ্যা গুরু মান শিখলাম। গড় মানে কি? যত কারণই গড় বার করতে দিক না কেন, সব সংখ্যাগুলো যোগ ডিভাইড বাই যতজন থাকবে ততজন, এটা হচ্ছে গড়ের সিম্পল ফান্ডা। এবং গড়ের একটা ভালো ডাকনাম ছিল যৌগিক গড়, এবং এই যৌগিক গড়ের 3টে সন্তান ছিল কি? 3টে সন্তান হচ্ছে প্রত্যক্ষ, তোমার কল্পিত এবং ক্রমবিচ্যুতি। ঠিক আছে, তারপরে মধ্যমা শিখলাম। মধ্যমা কি? অনেকগুলো সংখ্যা দিয়ে দেবে, তাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ঠিক মাঝের সংখ্যাটা হচ্ছে মধ্যমা। এবার মধ্যমা নির্ণয় করতে দু রকম পদ্ধতিতে করতে বলতে পারে, যুগ্ম আর অযুগ্ম। যুগ্মর জন্য ফর্মুলা শিখেছি, অযুগ্মর জন্য ফর্মুলা শিখেছি। এবং বড় বড় যে অঙ্কগুলো আছে বা আদার্স অন্য টাইপের একটাই অঙ্ক টাইপ আছে, সেটার মধ্যমা নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা করিয়েছি সেটা অবশ্যই খাতায় নোট করবে এবং ভালো করে রেডি করে রাখবে ফর্মুলাটা। ঠিক আছে, কিন্তু কোনটাকে কি ধরতে হয় সেটা তোমাদের অঙ্ক করানোর সময় শিখিয়ে দেবো। ওজাইডকে বললাম টাটা বাড়ি যাও, তোমাকে লাগবে না। এরপরে যেটা শিখলাম সংখ্যা গুরু মান, অনেকগুলো সংখ্যা দিয়ে যে সংখ্যাটা সব থেকে বেশি বার আসবে তাকে বলবো সংখ্যা গুরু মান। আর সংখ্যা গুরু মান করতে গিয়ে যে অঙ্ক ফর্মুলাটা আমাদের জানতে হবে, এই যে ফর্মুলাটা, বারবার বলছি এই যে ফর্মুলাটা, এটা ভালো করে জানতে হবে। খাতায় অবশ্যই নোট করো, ভালো করে দেখে রেখো। এবার তোমাদের হেডেক মুক্ত করো, তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এরপরে কালকেই তোমাদের জন্য আসবে গড়ের একটা ভিডিও, এবং চ্যালেঞ্জটা থাকবে ওয়ান চ্যাপ্টার। আবার বলে দিচ্ছি চ্যালেঞ্জটা কি থাকবে, 1 ম্যাথ 1 চ্যাপ্টার। তোমরা কি চ্যালেঞ্জ নিতে রাজি? তাহলে যদি রাজি হও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর প্লিজ কমেন্ট সেকশন ভরে দাও। আর তোমাদের জন্য আমি বারবার বলছি, ভলিউম 2 এর ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো আমি রেডি করছি, ওটা তোমাদের জন্য ভিডিও আসবে। 1 নম্বর কথা। দ্বিতীয়, সব কটা চ্যাপ্টারে ধরে 1 ম্যাথ 1 চ্যাপ্টার। তারপরে কিছু চ্যাপ্টার আছে হয়তো একটা অঙ্ক দিয়ে সব বুঝবে না, সেগুলোর জন্য ওয়ান শট ভিডিও আনবো। খালি তোমাদের একটাই কাজ, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটাই কাজ করো, শেয়ার করো, লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আর লাস্টে যেতে যেতে একটাই কথা বলবো, যারা পুরো ভিডিওটা দেখেছো, তোমরা হচ্ছে ম্যাথের, ভালো করে শুনবে, ম্যাথের আমি তোমাদের 30 ডেজ মাস্টার প্ল্যান বলেছিলাম, সেখানে আমি দুটো জিনিস একটুখানি স্কিপ করেছিলাম। এক হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স, সেখানে তোমরা ত্রিকোণমিতির সময় যে 3 দিন দিয়েছি সেটা 1 দিন বাড়িয়ে দাও, সেখানে হাইট এন্ড ডিস্টেন্স করো, আর শর্ট কোশ্চেনের 4 দিন কমাও। এটা হয়ে গেল। আর সদৃশ্যতাটা, অনেকে বলছো সদৃশ্যতা তোমরা করে নিতে পারো, বাট সদৃশ্যতা কিন্তু অ্যাকচুয়ালি উপপাদ্যের পার্ট, আর বাদ বাকি যে সদৃশ্য চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে সেগুলো সব শর্ট কোশ্চেন আকারে আসবে। আর শর্ট কোশ্চেনের ম্যারাথন তো আমি আনবো, কোনো চাপ নেই। তাহলে শর্ট কোশ্চেনের ম্যারাথন আসবে, হাইট এন্ড ডিস্টেন্সের দিন বাড়িয়ে নাও, যখন ত্রিকোণমিতি করবে সেখানে 1 দিন বাড়িয়ে নাও, আর শর্ট কোশ্চেন থেকে 1 দিন কমিয়ে নাও। তোমাদের যা যা ডাউট ছিল ক্লিয়ার করে দিয়েছি। এবার তোমরা কারা ফিজিক্যাল সায়েন্সের ভিডিও চাইছো, কারা লাইফ সায়েন্সের, এখন তো 30 ডেজ নেই, তাহলে 20 ডেজে কিভাবে ভালো করে লাইফ সায়েন্স শেষ করতে পারবে তার মাস্টার প্ল্যান চাইছো, তারা কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে গড়ের ভিডিওটা দেখার জন্য যদি ইচ্ছুক থাকো, প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আবারও বলছি, যেতে যেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো টাটা। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে 1K করেছো, তাদেরকে যেতে যেতে আবার একরাশ ভালোবাসা, অসংখ্য ভালোবাসা, শুভ বিজয়া, আবার দীপাবলির শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানালাম, এবং প্রীতি শুভেচ্ছা। সকলে খুব ভালো থেকো, বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।